সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন, কাজে গতি আনার নির্দেশ দিলেন মন্ত্রী প্রতিমন্ত্রীদের। দুদেশের বন্ধুত্ব আরও উচ্চতায় নেয়ার বার্তা সৌদি রাষ্ট্রদূতের। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত, পাকিস্তানের হাইকমিশনার ও চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায় দিল্লি, দ্বিপক্ষীয় সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ চায় না বেইজিং। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল, সেনা সদর থেকে আদেশ জারি, পুলিশেও পরিবর্তনের আভাস। রাজপথে নামতে হবে না, শিক্ষকদের বেতন স্কেল সুযোগ সুবিধা সরকারের বিবেচনায় রয়েছে, জানালেন মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ। নতুন করে ট্রাম্পের 15% শুল্ক আরোপে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি পর্যালোচনার পরামর্শ বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। সচিবালয়ে কর্মব্যস্ত দিন পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সাথে সাক্ষাতের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী 12 মার্চ সংসদ অধিবেশনের সময় ধরে প্রস্তুতি চলছে। প্রথম অধিবেশনেই ঠিক করা হবে স্পিকার ও ডেপুটি স্পিকার, আর উত্থাপন করা হবে অন্তর্বর্তী সরকারের সময় পাশ করা অধ্যাদেশগুলো। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবারে সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 9:30টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সারাদিন কর্মব্যস্ত সময় পার করেন তিনি। দুপুর 12টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল নিয়ে সভা অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত সহ সংশ্লিষ্টরা বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে 3rd টার্মিনালের কাজের সবশেষ অবস্থা সহ নীতি নির্ধারণী নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী। কবে নাগাদ এটা তো বলা যাবে না, এটা এখন আজকে আলাপ আলোচনা হলো, ইনভেস্টিগেশন হবে কিভাবে এটাকে আমরা তাড়াতাড়ি করতে পারি সেটা নিয়ে কাজ চলছে। এখন নির্দিষ্ট কোনো টাইম দেওয়া যাবে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায় সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। দুপুরে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে আসেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়াও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং মির্জা আব্বাস দেখা করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমেই সংসদ অধিবেশন আহ্বান করবেন রাষ্ট্রপতি, সেটা নির্ধারণ হয়েছে 12 তারিখে মার্চের সংসদ অধিবেশন আহ্বান করা হবে এবং সেই অধিবেশনে কি কি কর্মসূচি থাকবে, কার্যসূচি, অর্ডার অফ দি ডে, সে বিষয়ে আলোচনা হয়েছে। যেমন সেই অধিবেশনে স্পিকার, ডেপুটি স্পিকার নির্বাচিত হবে এবং ইন্টারিম গভর্নমেন্টের আমলে যে সমস্ত অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে সেগুলো উপস্থাপন করা হবে, সুপ্রস্তাব হবে প্রথামাফিক এবং রাষ্ট্রপতির ভাষণ হবে। আর অন্যান্য যে সমস্ত বিষয় থাকবে সেগুলো পার্লামেন্টের রেগুলার যেগুলো জব সেগুলো হবে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ.বি. নাবিয়া। সকাল 11টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি রাষ্ট্রদূত। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান সৌদি রাষ্ট্রদূত। বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশ সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন মাত্রায় উন্নীত হবে। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে সৌদির বাদশার বিহাফে এবং ক্রাউন প্রিন্সের বিহাফে আসছিলেন। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিভাবে উন্নতি করা যায় এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দের সঙ্গে আজ মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারত ও পাকিস্তানের হাইকমিশনার এবং চীনের রাষ্ট্রদূত। সাক্ষাৎ শেষে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ চায় না তার দেশ।
তিনি আশা করেন প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর হবে চীন। এদিকে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, জন আকাঙ্ক্ষা অনুযায়ী বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করবে দিল্লি। বলেন, গণতান্ত্রিক, গঠনমূলক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায় ভারত। রিপোর্ট ইমরুল কায়েসের। নতুন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবাইদের সঙ্গে দুপুরে মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়। ঘণ্টাখানিক বৈঠকের পর বাইরে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন ইয়া ওয়েন। জানান, সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাস করে চীন। এক প্রশ্নের উত্তরে বলেন, সরকার চাইলে যে কোনো সময় তিস্তা বহুমুখী প্রকল্প শুরু করতে আগ্রহী তার দেশ। বাংলাদেশ চীন সম্পর্ক শুরু হয়েছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে। সেটিকে এগিয়ে নিয়েছেন বেগম খালেদা জিয়া। সন্তান হিসেবে তারেক রহমান এই সম্পর্ক অন্য উচ্চতায় নিয়ে যাবেন। বাংলাদেশ চীন সম্পর্কে তৃতীয় কোনো দেশের হস্তক্ষেপ দেখতে চায় না। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যান ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। তিনিও সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রীর সঙ্গে। দুই দেশের মানুষের কল্যাণে সামনের দিকে এগিয়ে যাওয়ার নীতিকে ধারণ করে বাংলাদেশের সঙ্গে কাজ করবে বলে জানান তিনি। আমরা গণতান্ত্রিক, গঠনমূলক ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চাই। নতুন সরকারের সঙ্গে একসাথে কাজ করতে চাই। জন আকাঙ্ক্ষা অনুযায়ী পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের ভিত্তিতে আমরা দুই দেশের সম্পর্ক সামনের দিকে এগিয়ে নিতে চাই। এরপরে পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। ঘণ্টাখানিক বৈঠক হলেও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি তিনি। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে রদবদল করে সেনা সদর থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। এর আগে তিনি আর্ট ডকের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে বিদেশে পদায়নের জন্য তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। এর আগে তিনি 24 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। এছাড়া মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলামকে 55 পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারে বদলি করা হয়েছে। আর ইস্ট বেঙ্গল রেজিমেন্ট সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে 24 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের ডিফেন্স অ্যাডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে 55 পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এর বাইরে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই প্রধান হচ্ছেন কায়সার রশিদ চৌধুরী। বর্তমানে ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে সেনা সদর দপ্তরে রয়েছেন তিনি। এদিকে পুলিশ বাহিনীর উচ্চ পর্যায়েও কিছু পরিবর্তন বা রদবদল হতে পারে এমন আভাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। পুলিশের টপ লেভেল পর্যন্ত পরিবর্তন আসতে পারে, সেটা কি শীঘ্রই আসবে নাকি আরো দেরি হতে পারে? না, কিছু পরিবর্তন তো আসবে, একটু সময় দিলে আর কি। ফ্যামিলি কার্ড বিতরণে দুর্নীতির কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর এ.জেড.এম. জাহিদ হোসেন। রবিবার দুপুরে সচিবালয়ে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের ক্ষেত্রে 3 পর্যায়ে পর্যবেক্ষণ করা হবে। প্রাথমিকভাবে হতদরিদ্র ও দরিদ্র পরিবারদের অগ্রাধিকারের ভিত্তিতে কার্ড দেওয়া হবে। বলেন, এর সুযোগ সুবিধাও থাকবে ভিন্ন। তিনি আরও বলেন, এই কার্ডের মাধ্যমে পরিবারে নারীদের গুরুত্ব বাড়ানো এবং সচ্ছলতা ফিরিয়ে আনাই সরকারের মূল লক্ষ্য। জানান, ফ্যামিলি কার্ডের জন্য গঠিত মন্ত্রিসভা কমিটি সুপারিশ করলে এর কাজ পুরোদমে শুরু হবে। ফ্যামিলি কার্ড কিভাবে দেওয়া হবে এবং দেওয়ার প্রক্রিয়া কি হবে, মোটামুটি একটা খসড়া করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে পরবর্তীতে আমরা এটি বাস্তবায়নের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাব। তবে মুদ্রা কথা এই মুহূর্তে যেটা বক্তব্য সেটা হচ্ছে, ফ্যামিলি কার্ড এদেশের প্রতিটি পরিবারের নারী সদস্য, যে নারী প্রধান, পরিবারের নারী প্রধান, ওনারা পাবে। একটা পরিবারের যে ফ্যামিলি, আমরা তো পুরুষদেরকে ফ্যামিলি প্রধান সবসময় জানি। আমরা এখানে আমাদের দলের চেয়ারম্যান ওই দিনও বলেছেন, সেটাও আপনারা শুনেছেন, যে নারী প্রধান অর্থাৎ মহিলাদেরকে ক্ষমতায়ন, মহিলাদেরকে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা, এটাই হচ্ছে এই ফ্যামিলি কার্ড প্রদানের সবচেয়ে বড় উদ্দেশ্য।
এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সার বীজ সহ অন্যান্য প্রণোদনা নিয়ে কৃষকদের কোনোভাবেই হয়রানি করা যাবে না। দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা পর্যায়ে কর্মরত কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বর্তমান সরকারের 180 দিনের কর্মপরিকল্পনা উপস্থিত কর্মকর্তাদের মাঝে তুলে ধরেন। মন্ত্রী বলেন, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য দূর করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বাড়াতে কাজ করা হবে। বুড়িমারি পর্যন্ত রেল যোগাযোগ আধুনিকায়ন করতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, মহাসড়কে 4 লেনে উন্নীত করার পদক্ষেপ নেওয়া হবে। মন্ত্রী আসাদুল হাবিব দুলু আরও বলেন, সীমান্তে মাদকদ্রব্য পাচার, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ করতে পদক্ষেপ নেওয়া হবে। অবৈধভাবে নদীর বালু তোলা বন্ধ করার কথাও জানান তিনি। আমাদের আকাঙ্ক্ষাটা বলছি যে আমাদের বুড়িমারি এক্সপ্রেস যাতে বুড়িমারির থেকে চালু হয়, এটি আমরা 180 দিনের মধ্যে অন্তর্ভুক্ত করতে চাচ্ছি। আমরা আরও বিশেষ করে যেখানে মাদক, এটাকে নিয়ন্ত্রণের জন্য বলা হয়েছে, ক্যাসিনো নিয়ন্ত্রণ করার জন্য বলা হয়েছে, এবং আমাদের অনেকগুলো কাজ যেগুলো এখন এই মুহূর্তে আমরা প্রশাসনকে জানিয়েছি, ওনারা রেডি করে দিলে আমরা হয়তো 28 তারিখের পরে বিস্তারিত বলতে পারবো যে আমাদের টার্গেটটা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, শহীদ জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মাধ্যমে সে সময়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির যে সুফল তা আজ প্রমাণিত সত্য। পরবর্তীতে খালগুলো মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে তাও প্রমাণিত। বরিশালের গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নে খাল খনন কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন তিনি। বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপলাতলি খালের পুনঃখনন কর্মসূচি উদ্বোধন হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই কর্মসূচি শুরু করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সারা দেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে, যার মাধ্যমে জোয়ার ভাটার পানি সরাসরি কৃষকের জমিতে পৌঁছে যাবে বলেও তিনি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, বিএনপি কোনো দলীয় সরকার অথবা দলীয় রাষ্ট্র গঠন করবে না, জনগণের সরকার করবে। তিনি আরও বলেন, আমলা ও পুলিশকে জনগণের জন্য কাজ করার পরিবেশ তৈরি করে দিতে হবে। পরবর্তীকালে খালগুলি মরে যাওয়ার কারণে কৃষি উৎপাদন যে ব্যাহত হয়েছে সে তথ্যও কিন্তু প্রমাণিত সত্য। ফলে আমরা সেই ধারাবাহিকতাতেই আমরা তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করেছি, যা আজকে শুরু করলাম এখানে। যদিও এটা আমার নিজের এলাকায়, কিন্তু মন্ত্রী হিসাবে আমি এই কাজের প্রচারের দায়িত্ব সারা বাংলাদেশের। শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন জানিয়েছেন, শিক্ষকদের বেতন স্কেল সুযোগ সুবিধা সরকারের বিবেচনায় রয়েছে। শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে রাজপথে আসতে হবে না। সচিবালয়ে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সাথে বৈঠক বসেন শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাত অনুকরণীয় হতে হবে, শিক্ষক হিসেবে সঠিক উত্তর দিতে হবে। রাজপথে নেতা আর শিক্ষক নেতা এক হলে হবে না, সব সরকারের কাছে চাইলে হবে না, শিক্ষকরা কি করবেন সেটাও ভাবতে হবে। শিক্ষামন্ত্রী বলেন, বেতন স্কেল সুবিধা সরকারের বিবেচনায় রয়েছে, শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে রাজপথে আসতে হবে না। এসব বিষয়ে প্রধানমন্ত্রীর গুরুত্ব রয়েছে। মন্ত্রী বলেন, তিনি দুর্নীতি করবেন না এবং কাউকে করতেও দেবেন না। যে আমরা দুর্নীতি করি না, করব না, করতে দেব না। আমিও করি না, আমার প্রতিমন্ত্রী করে না। আমরা দুইজনে শপথ করেছি করব না, কিন্তু আরেকটা শপথ আমাদের আছে, করতে দেব না। যে শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমিও কোনো করাপশনের সাথে এর আগে কোনো সময় কোনো রাজনৈতিক কাজে যুক্ত হই নাই, আগামীতেও যুক্ত হব না। সো এই মন্ত্রণালয়ের মন্ত্রী প্রতিমন্ত্রী কোনো করাপশন করবে না, প্রমাণিত। এটা শুধু এখন নতুন করে আপনাদেরকে গল্প শোনানো, এটা প্রমাণিত, এটা করাপশন হবে না। সো করাপশন ফ্রি মন্ত্রণালয় আমরা রাখবো, মন্ত্রীরা করাপশন ফ্রি থাকবে, এবং আপনাদের দিকে আমরা চেয়ে আছি আপনারাও যেন আমাদেরকে সহযোগিতা করেন যে প্রত্যেকটা অঙ্গে যেন আমরা করাপশন ফ্রি রাখতে পারি এডুকেশন সেক্টরের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। সকালে শিক্ষামন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলনের কাছে পদত্যাগপত্র দেন তিনি। ব্যক্তিগত ও প্রশাসনিক কারণে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন উপাচার্য। বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনার পর তা উপাচার্যকে জানানো হবে, আর পদত্যাগপত্র গ্রহণ করলে উপাচার্য পদটি শূন্য ঘোষণা করা হবে এবং পরবর্তী উপাচার্য নিয়োগ দেওয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।
আন্তর্জাতিক প্রসঙ্গ, বিশ্বব্যাপী নতুন করে 10% আমদানি শুল্ক আরোপের একদিন পরেই শুল্কের পরিমাণ বাড়িয়ে 15% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে এই ঘোষণা দেন ট্রাম্প। পোস্টে ট্রাম্প লেখেন, সারা বিশ্বের বিভিন্ন দেশের উপর যে 10% শুল্ক ছিল সেটিকে বাড়িয়ে 15% করা হচ্ছে। এই 15% শুল্ক আইনগতভাবে অনুমোদিত ও পরীক্ষিত সীমার মধ্যেই আছে বলেও দাবি করেন ট্রাম্প। বেশ কয়েকটি দেশ অনেক বছর ধরে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যে অন্যায্য সুবিধা নিয়ে যাচ্ছে এবং তার কোনো জবাবদিহি হয়নি বলেও পোস্টে অভিযোগ করেন ট্রাম্প। এর আগে গেল বছর বিশ্বের বিভিন্ন দেশের উপর 10 থেকে 50% আমদানি শুল্ক আরোপ করেছিল ট্রাম্প, যা অবৈধ বলে ঘোষণা দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। আদালতের রায়ের পর নির্বাহী আদেশ দেওয়ার ক্ষমতা বলে নতুন করে বিশ্বজুড়ে 10% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট। এবার নতুন শুল্ক ঘোষণার একদিন পরেই শুল্কের হার 5% বাড়ানোর ঘোষণা দিলেন ট্রাম্প। ট্রাম্পের বৈশ্বিক শুল্ক আদালতে অবৈধ ঘোষণার পরও নতুন করে 15% শুল্ক আরোপে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দেশের স্বার্থ পরিপন্থী বাণিজ্য চুক্তিও দুশ্চিন্তায় ফেলেছে তাদের। অর্থনীতি বিশ্লেষকরাও বলছেন, শেষ সময়ে অন্তর্বর্তী সরকার মাত্র 1% লাভের জন্য যে চুক্তি করেছে তাতে যুক্তরাষ্ট্রের লাভ বেশি। মার্কিন আদালতের রায়কে ভিত্তি করে নির্বাচিত সরকার এই চুক্তি পর্যালোচনার উদ্যোগ নেবে এমন পরামর্শ তাদের। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। ট্রাম্পের পাল্টা শুল্ক নিয়ে বিতর্ক থামছেই না। দেশটির আদালত পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার পরপরই নতুন করে 15% শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। এ নিয়ে ধোঁয়াশায় দেশের রপ্তানি খাত। সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক বাণিজ্য চুক্তি। 1638টি বাংলাদেশি পণ্যে শুল্ক ছাড়ের আশায় যুক্তরাষ্ট্রকে দেয়া প্রায় 7000 পণ্যে বিনা শুল্কে ব্যবসার সুযোগ দেওয়ার চুক্তি দেশের স্বার্থবিরোধী বলছেন ব্যবসায়ীরা। অলরেডি আমরা গ্লোবাল বেশ কিছু সাইটে কি জিনিস এই অ্যাগ্রিমেন্টে আছে যে এটা আমাদেরকে যথেষ্ট ভাবিয়ে তুলেছে। 1% বেনিফিটের জন্য এত বড় রিস্ক একটা দেশের জন্য নেওয়া, এবং আমরা ওভারঅল যতটুকু দেখেছি এটা বলতে পারি যে এটা কমপ্লিটলি ইউনিল্যাটারাল এবং আমাদের দেশের অর্থনৈতিক স্বার্থের পরিপন্থী একটি অ্যাগ্রিমেন্ট। অন্তর্বর্তী সরকার একেবারে শেষ পর্যায়ে এসে মাত্র ইলেকশনের 3 দিন আগে তারা এই যে অ্যাগ্রিমেন্টটা করেছে সেটার মধ্যে ভুল ত্রুটি যে অনেক রয়েছে সেটাতে কোনো সন্দেহ নেই। আর এটি ছাড়াও আসলে সবসময় ট্রেড এগ্রিমেন্টের অবজেক্টিভ থাকে যে দুটো দেশই যাতে সমানভাবে লাভবান হয়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের লাভ অনেক বেশি। কঠোর গোপনীয়তা বজায় রেখে যুক্তরাষ্ট্রের সাথে করা অন্তর্বর্তী সরকারের বাণিজ্য চুক্তি পর্যালোচনার পরামর্শ বিশ্লেষকদের। অনেক সুযোগ আছে বাংলাদেশের যে এই বিষয় নিয়ে পর্যালোচনা করার, তো সেটাই তুলতে হবে। আগে যে অন্তর্বর্তী সরকার করে গেছে কি যায়নি তার চাইতে বড় বিষয় হচ্ছে যে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে সর্বোচ্চ আদালত তাদের সুপ্রিম কোর্ট যে নতুন আদেশটা দিল সেই আদেশটাই হবে আমাদের নতুন করে আলাপ আলোচনার ভিত্তি। আমাদেরকে উচিত খুব ডিপ্লোম্যাটিক্যালি বুঝে শুনে স্টেপগুলো যাওয়া, আর এই ট্রেড ডিলটা বৈধতা বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু যৌক্তিক এটাও ভেবে দেখার দরকার রয়েছে। কারণ আমরা জানি এই টাইপের একটা বায়োল্যাটারাল ট্রেড অ্যাগ্রিমেন্ট করতে গেলে আপনার সংসদের কিন্তু অ্যাপ্রুভাল লাগে। বাট কিসের জন্য কি পাওয়ার আশায় অন্তর্বর্তী সরকার এত তাড়াহুড়া করে তড়িজড়ি করে এনডিএ সাইন করে এটা করলো, এটা আমরা খুবই সন্দেহানের ব্যাপার। ট্রাম্পের পাল্টা শুল্ক অবৈধ ঘোষণার পর দুদেশের বাণিজ্য চুক্তি অবৈধ হয়ে যাবে কিনা সে বিষয়টি নির্বাচিত সরকারকে খোলাসা করার পরামর্শ ব্যবসায়ীদের। আদৌ কি এটা ইলিগাল হয়ে গেছে কিনা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর বেইলি রোডেই মিলছে পুরান ঢাকার ইফতারের স্বাদ। 10 ধরনের কাবাব, হালিম আর ঘিয়ে ভাজা রেশমি জিলাপির টানে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। আছে ইফতারের চিরায়িত হরেক আইটেম সহ প্রায় শতাধিক পদ। প্রায় 50 বছর ধরে একই জায়গায় এসব ইফতার পণ্য সাজিয়ে বসছেন কয়েক প্রজন্ম। সারাদিন রোজা শেষে স্বাস্থ্যকর ইফতারের খোঁজে রোজাদাররা। আস্থা রাখা যায় এমন ইফতারের দোকানই তাদের ভরসা, যেখানে খাবারের মানের সাথে থাকবে না কোনো আপোষ, আবার পছন্দ মতো সব খাবারও থাকবে। তাই তো রাজধানীর বেইলি রোডের ক্যাপিটাল সিরাজের পার্কিংয়ে এই ইফতারের দোকানে দুপুরের পর থেকেই ভিড় ক্রেতাদের। এখানে ইফতারিগুলো মজা ভালো, যেমন এই যে মাটন লেগ আছে, এটা ফার্স্ট দিন ছিলাম, খুব টেস্টি মজা। আগেও নিয়েছি, খাবারের মান ভালো এবং একসাথে অনেক কিছু পাওয়া যায়। চিকেন টিকা একটা,
আর যে রেশমি কাবাব 2টা, আর পরোটা লইছি পনির পরোটা একটা। কি নেই এখানে? ইফতারির নিয়মিত আইটেমের পাশাপাশি রয়েছে গরু খাসির মাংসের হালিম, জিলাপি, চপসহ নানা মুখরোচক খাবার। বিশেষ আকর্ষণ ঘিয়ে ভাজা জিলাপি। আমি তো ফিশের আইটেমগুলো পছন্দ করি, ফিশের আইটেমই নেওয়া হয়। সব জায়গা থেকে আমি হালিম নিতেছি, কিন্তু ওদের ওটাতে স্বাদ আর এটা স্বাদ একটু ভিন্ন দেখি। 100+ আইটেম নিয়ে আমরা নেমেছি। আমাদের স্পেশাল কাবাব, হালিম, তারপরে পাকের মাল থেকে শুরু করে কালাভুনা, সাথে ভেজিটেবল রাইস আছে, পাস্তা আছে, চিকেন আছে, তান্দুরি চিকেন আছে, ফ্রুট সালাদ আছে, বিভিন্ন ধরনের সস আছে। যা নেবে 99 পয়সা পার গ্রাম করে, যত গ্রাম নেবে তত গ্রামে দাম রাখা হবে। এখানকার নানা পদের কাবাব ক্রেতাদের বিশেষ পছন্দের। দাম ও মানের সাথে মিলিয়ে সন্তুষ্টির কথা জানালেন তারা। ওদের অনেক রকমের কাবাব আছে, বিফ কাবাব, তারপরে ওই যে শাসলিকটা করে এটাও খুব ভালো। আর এমনিতে ইফতারের আইটেমগুলো মোটামুটি এখান থেকেই নেওয়া হয়। শাসলিক, চিকেন কাশ্মীরি, চিকেন মালাই, বিফ কাবাব, রেশমি কাবাব, হরিয়ালি চিকেন, বডি কাবাব, তান্দুরি চিকেন অ্যান্ড টিক্কা চিকেন। উদ্যোক্তারা বলছেন অর্ধ শতাব্দী ধরে চলছে এ দোকান। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে পুরান ও নতুন ঢাকার বিভিন্ন আইটেম নিয়ে আসেন তারা। আমাদের এখানে পাকের মাল থেকে শুরু করে মাটন হালিম, তারপর বিফ কালাভুনা, বিফ চাপ, চিকেন আইটেম আছে, কলিজা আছে, বিফ ব্রেন, খাসির লেগ পিস। কাস্টমার তো আমাদের সেই 50 বছর ধরে আছে, সেকেন্ড জেনারেশনের কাস্টমার। এখন আমাদের ব্যবসা যেমন সেকেন্ড জেনারেশন আমাদের ছেলেরা করতেছে। সামনের দিনগুলোতে বিক্রি আরও বাড়ার আশা বিক্রেতাদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বগুড়া 6 আসনের উপনির্বাচন এবং শেরপুর 3 আসনের নির্বাচন 14 এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখের আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। বগুড়া 6 আসন বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়ায় সেখানে উপনির্বাচন হবে, আর ভোটের আগে শেরপুর 3 আসনের জামাতের প্রার্থী মারা যাওয়ায় সেই আসনের নতুন তাফসিল হবে। রবিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার রহমান এল মাসুদ এসব কথা বলেন। নির্বাচন যেগুলো বাকি রয়েছে দুটো, সেগুলো আমরা আশা করতেছি যে পহেলা বৈশাখের আগেই করার, কারণ পহেলা বৈশাখে সব সাধারণত ঝড় বৃষ্টি হয়, এর আগেই করার জন্য আমরা চেষ্টা করতেছি এবং আমরা আশা করি যে করব ইনশাল্লাহ। স্থানীয় সরকারের আমার জানা মতে যে অর্ডিন্যান্স করে যে মেয়র প্রার্থী যেটা পার্টি নমিনেটেড সেটা বাদ দেওয়া হয়েছে। এখন পার্লামেন্ট বসবে, পার্লামেন্ট বসার পর এই বিল যদি বা এই অর্ডিন্যান্স যদি রেটিফাই হয়, এটা রেটিফিকেশনের বিষয় আছে, তাহলে সেটা ওইভাবে হবে। আর যদি এটা পরিবর্তন হয় বা আগের অবস্থায় ফিরে যায় তাহলে একরকম। আমরা উই আর ওয়েটিং ফর পার্লামেন্ট সেশন। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, স্বৈরাচার সরকারের মেয়রের মেয়াদ 2029 সালের নভেম্বর পর্যন্ত বহাল রয়েছে এবং আদালতের রায়ের ভিত্তিতেই তিনি মেয়রের দায়িত্ব পালন করছেন। চট্টগ্রাম মহানগরীর ক্রীড়া ও সামাজিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে আজ হালি শহর এইচ ব্লক মাঠের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন চট্টগ্রাম সিটি মেয়র। বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দায়িত্বে থাকবেন। তবে জনপ্রিয়তা যাচাইয়ে তিনি নির্বাচন চান বলে জানান। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, মহানগরীতে কিশোর গ্যাংয়ের মতো বিস্ফোরা সামাজিকভাবে প্রতিরোধ করতে হলে খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়াতে হবে। সেই লক্ষ্যে নগরের বিভিন্ন স্থানে নতুন খেলার মাঠ তৈরি ও পুরনো মাঠ সংস্কারের কাজ চলছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গত 14 মাসের কাজ তুলে ধরে মেয়র জানান, নগর সরকার না থাকায় জটিলতা তৈরি হলেও সমন্বিত উদ্যোগে জলাবদ্ধতার প্রায় 50 থেকে 60% সমস্যা সমাধান করা গেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু তুলতে বাধা দেয় বালু ব্যবসায়ীদের হামলায় স্থানীয় 4 জন গুলিবিদ্ধ সহ মোট 10 জন আহত হয়েছেন। সকালে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়েছেন ওই গ্রামের আলিম মিয়া, নুরু মিয়া, সফর মিয়া ও নুরুল মিয়া। পুলিশ ও স্থানীয়রা জানায়, নবীনগরের মেঘনা নদীতে সামিউল ট্রেডার্স ইজারা নিয়ে বালু উত্তোলন করছে, কিন্তু বালু উত্তোলনকারীরা অবৈধভাবে নির্দিষ্ট সীমা ছেড়ে চর লাপাং গ্রামে গিয়ে বালু তুলতে থাকে। এতে ওই গ্রামের কৃষি জমি সহ আশপাশের এলাকা অঙ্গনের ভাঙনের ঝুঁকিতে পড়ে। রবিবার সকালে আবারও ওই গ্রামে বালু তোলার সময় গ্রামবাসীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ সময় পার্শ্ববর্তী রায়পুরায়
মির্জাচর এলাকা থেকে বালু সন্ত্রাসীরা এলোপাথারে গুলি ছুড়লে 4 জন গুলিবিদ্ধ সহ মোট 10 জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসায় ঢাকায় আনার ব্যবস্থা করে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানুয়ারিতে 552টি সড়ক দুর্ঘটনায় 546 জন নিহত হয়েছে, আহত 1204 জন। তথ্য যাত্রী কল্যাণ সমিতির। রবিবার সংগঠনটির মহাসচিব মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরীর সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেলের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গেল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে 132টি, সবচেয়ে কম সিলেট বিভাগে 29টি। ঢাকায় নিহত হয়েছেন 133 জন আর সিলেটে 28 জন। সড়ক দুর্ঘটনার শিকারদের মধ্যে 15 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, 131 চালক ও 62টি নারী, 67টি শিশুর পরিচয় মিলেছে। জুলাই গণঅভ্যুত্থানকালীন কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডে উস্কানি ও সহায়তা সহ অভিযোগে সাবেক মন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা মামলায় প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রথম দিন এই মামলার ইমরান হোসেন ও আবুল কালাম হাওলাদার সাক্ষ্য দেন। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ এই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এর আগে গত 17 ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটরের সূচনা বক্তব্য উপস্থাপন শেষে সাক্ষ্যের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়িতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2। মামলাটির সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে আগামী 29 মার্চ। পরে একই ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়া 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ শুরু হয়। প্রথম সাক্ষ্য দেন জাসদ নেতা শরীফুল কবির স্বপন। এসব মামলায় গ্রেফতার 8 আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। রাজধানীর আদাবরে সেনা কল্যাণ সংস্থার ইউনিফর্ম পরে বাড়ি দখলের সময় 7 জনকে আটক করেছে পুলিশ। এদিকে চাঁদাবাজির অভিযোগে বসিলা থেকে ফারুক নামে একজন গ্রেফতার হয়েছে। গ্রেফতার হওয়া ফারুকের বিরুদ্ধে বিভিন্ন ব্যবসায়ীকে চাঁদার দাবিতে হুমকির অভিযোগ রয়েছে। বসিলা এলাকা থেকে বিকেলে তাকে গ্রেফতার করা হয়। সামাজিক মাধ্যমে তার চাঁদা দাবি করার একটি ভিডিও ভাইরাল হলে গোয়েন্দা তথ্যের সাহায্যে ফারুক ওরফে কালা ফারুককে গ্রেফতার করে মোহাম্মদপুর পুলিশ। পরে তাকে সাথে নিয়ে এলাকায় মাইকিং করে পুলিশ। এর আগে বাড়ি দখলের অভিযোগে আদাবর থেকে 7 জনকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। রাজধানীর উত্তরায় চেতনানাশক মেশানো পানি খাইয়ে গৃহকর্ত্রী আয়েশা আক্তারকে হত্যার ঘটনায় গৃহকর্মী বিলকিসকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। বৃহস্পতিবার গৃহকর্মীকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে পিবিআই ঢাকা মেট্রো উত্তর কার্যালয় সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। পুলিশ বলছে, ঘটনার 2 দিন আগে গৃহকর্মী হিসেবে নিয়োগ পান বিলকিস। পূর্ব পরিকল্পনা অনুযায়ী পানির সঙ্গে চেতনানাশক মিশিয়ে খাওয়ানো হয় আয়েশা আক্তার ও তার স্বামী আনোয়ার হোসেনকে। এতে আয়েশা আক্তার মারা যান। স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় গৃহকর্মী। এ ঘটনায় আয়েশা আক্তারের ছোট ছেলে বাদী হয়ে মামলা করেন উত্তরা পশ্চিম থানায়। পুলিশ বলছে, এর আগেও অভিযুক্ত বিলকিসের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। এবার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেছেন, দেশের প্রশাসন সবসময় ক্ষমতাসীনদের তুষ্ট রাখতে মনোযোগী থাকে। প্রশাসনের নিরপেক্ষতার ভান করে বসে থাকা, জুলুম সহ্য করা ও জুলুমে প্রশ্রয় দেয়া হলো পুরনো শাসনামলের অবস্থা। রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ বালারঘাটে নির্বাচনী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এনসিপির সংগঠক সুমন হোসেনের বাড়ি পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব গার্ল গাইডস ও গার্ল গাইডস সংস্থার প্রতিষ্ঠাতা লর্ড বেডেন পাওয়েল ও বিশ্ব চিফ গাইড লেডি ওলিভ বেডেন পাওয়েলের জন্মদিন। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিশ্বব্যাপী গাইড সদস্যরা প্রতি বছরই একটি থিম নিয়ে বিশ্ব চিন্তা দিবস উদযাপন করে। দিবসটির এবারের থিম ছিল আওয়ার ফ্রেন্ডশিপ। রাজধানীর বেইলি রোডে গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কার্যালয়ে এই আয়োজনে সভাপতিত্ব করেন গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেসা বেগম। স্বাগত বক্তব্য রাখেন রাজধানী অঞ্চলের আঞ্চলিক কমিশনার রওশন ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেপুটি জাতীয় কমিশনার প্রফেসর ডক্টর ইয়াসমিন আহমেদ। অ্যাসোসিয়েশনের ডেপুটি কমিশনার সাবিনা ফেরদৌস সহ অনেকে উপস্থিত ছিলেন এতে।
তুমুল প্রতিদ্বন্দ্বিতা শেষ হলো দেশের উদ্ভাবনী তরুণদের নিয়ে আয়োজিত প্রতিযোগিতা টেকনোপ্রিনরশিপ 2026। প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে বিজয়ী হয় টিম সোলেস। এই প্রতিযোগিতায় বিভিন্ন দল শিক্ষা, স্বাস্থ্য এবং সাইবার সিকিউরিটিতে তাদের নিজস্ব উদ্ভাবন প্রদর্শন করে। দেশ বিদেশের একদল বিশেষজ্ঞ প্যানেল এসব উদ্ভাবন বিচার করে কিভাবে এসব উদ্ভাবনকে দেশের কাজে লাগিয়ে তরুণদের কর্মসংস্থান বাড়িয়ে বিশ্ব পরিমণ্ডলে তুলে ধরা যায় সে বিষয়ে পরামর্শ দেন। নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে শিলালিপি সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র। রাজধানীর ওয়ারির লারমিনি স্ট্রিটে প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে দিনটিকে স্মরণ করা হয়। শিলালিপির বিভিন্ন শাখার শিক্ষার্থীরা তাদের প্রতিভা প্রদর্শন করে। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন কেন্দ্রের উপপরিচালক মৌসুমী আক্তার মনিকা। শিশুদের সংস্কৃতিমনা ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবক ও সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বিশিষ্ট চিত্রশিল্পী ও কেন্দ্রের পরিচালক উত্তম কুমার রায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। খেলাধুলায় সাফল্য অর্জনকারী ক্রীড়াবিদদের বেতনের আওতায় আনা হবে। খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। জাতীয় শিক্ষাক্রমে 5টি খেলাকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেন তিনি। তৃণমূল থেকে জাতীয় পর্যায়ে খেলার সমস্যা ও সমাধানের বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন প্রতিমন্ত্রী। রিপোর্ট মানিক মাহমুদের। বাংলাদেশের ক্রীড়া জগতের নতুন অভিভাবক আমিনুল হক প্রতিমন্ত্রীর চেয়ারে বসে দেশের খেলাধুলাকে ঢেলে সাজাতে চান সাফ জয়ী কৃতি গোলরক্ষক। শুরু করতে চান শেকড় থেকে। দেশের ক্রীড়া সাংবাদিকদের সাথে উন্মুক্ত আলোচনায় উপজেলা ও জেলা পর্যায়ের বিভিন্ন প্রতিবন্ধকতা ও সমাধানের মতামতকে গুরুত্ব দেন আমিনুল। জেলা পর্যায়ের খেলাধুলাগুলো যে অনুষ্ঠিত হচ্ছে, সাংবাদিকদের মতে গ্রামীণ জনপদ থেকে জাতীয় পর্যায়ে সবচেয়ে বড় বাধা আমলাতান্ত্রিক জটিলতা। নিজেদের স্বার্থের দ্বন্দ্ব ও স্বজনপ্রীতিতে খেলা থাকে না মাঠে। লিগ বা টুর্নামেন্ট হয় দায়সারা। মাঠ সংকট, বাজেট ঘাটতি, অব্যবস্থাপনার অন্ধকারে ডুবে আছে সম্ভাবনাময় অনেক খেলা। এসব ক্ষেত্রে সরকারের পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। কিভাবে আমাদের উপজেলা কিংবা জেলা পর্যায়ের খেলাধুলাগুলো যে অনুষ্ঠিত হচ্ছে, সেই খেলাগুলোকে কিভাবে আমরা জবাবদিহিতার ভিতরে আনতে পারি। সমস্যা থাকবেই আমাদের, সেই সমস্যাগুলো যখন যেটা সামনে আসবে সেই সমস্যাগুলো যাতে আমরা ধরে একটি একটি করে সমাধান করে যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি ইনশাল্লাহ। ঠিক পাশাপাশি আমাদের যে গ্রামীণ জনপদ সহ আমাদের ঢাকা মহানগরীতে খেলার মাঠের অনেক অভাব রয়েছে। কিভাবে আমরা দ্রুত এই খেলার মাঠ তৈরি করে আমরা যাতে আমাদের ওই এলাকার তরুণ এবং যুবকদের জন্য খেলার মাঠ উন্মুক্ত করে দিতে পারি, সেই পরিকল্পনাগুলো আমরা নেব। ক্রীড়া নীতিও আমি আলাপ আলোচনার মাধ্যমে আমরা যেখানে যেখানে পরিবর্তন করা দরকার, যেখানে আরও সহজ করা দরকার, আপনাদের এই পরামর্শকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সেই কাজগুলোকে ইনশাল্লাহ কার্যকর করতে চাই। আমিনুলের অন্যতম প্রতিশ্রুতি খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করা। মাঠগুলো সবার জন্য উন্মুক্ত রাখার ঘোষণা দেন ক্রীড়া প্রতিমন্ত্রী। জানান স্কুল পর্যায়ে ফুটবল, ক্রিকেট সহ অন্তত 5টি খেলাকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথাও। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এবং সেটারও বিষয় নিয়ে আমরা বিশদভাবে আলোচনা করছি যে কোন ক্রাইটেরিয়ায় কিভাবে আমরা সেটাকে প্রত্যেকটি খেলোয়াড়দেরকে একটি বেতন কাঠামোর ভিতরে নিয়ে এসে আমরা সেটাকে নিশ্চিত করতে চাই। জাতীয় যে শিক্ষাক্রম আমাদের 4র্থ শ্রেণী থেকে আমরা আমাদের খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। ফুটবল, ক্রিকেট, হকি থেকে শুরু করে ইন্ডিভিজুয়াল যে খেলাগুলো রয়েছে, যে খেলাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা সাব গেমস কিংবা এশিয়ান গেমস কিংবা ভবিষ্যতে অলিম্পিকে ভালো কিছু করার স্বপ্নগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, সেই শুরুটা আমরা করতে চাই। যে প্রত্যেকটি বাবা মা যাতে তাদের সন্তানকে একজন খেলোয়াড় হিসেবেও যাতে প্রতিষ্ঠিত করতে পারে। মত বিনিময় সভায় স্পোর্টস আর্কাইভ করা, স্টেডিয়াম চত্বরকে মাদক মুক্ত করা সহ আরও বেশ কিছু সমস্যা উঠে আসে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। শেষ করব সংবাদ। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। সচিবালয়ে প্রধানমন্ত্রীর কর্মব্যস্ত দিন, কাজে গতি আনার নির্দেশ দিলেন মন্ত্রী প্রতিমন্ত্রীদের। দুদেশের বন্ধুত্ব আরও উচ্চতায় নেয়ার বার্তা সৌদি রাষ্ট্রদূতের। পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারত, পাকিস্তানের হাইকমিশনার ও চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ। অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ দেখতে চায় দিল্লি। দ্বিপক্ষীয় সম্পর্কে তৃতীয় দেশের হস্তক্ষেপ চায় না বেইজিং। সেনাবাহিনীর উচ্চ পর্যায়ে বড় ধরনের রদবদল, সেনা সদর থেকে আদেশ জারি। পুলিশেও পরিবর্তনের আভাস।
রাজপথে নামতে হবে না, শিক্ষকদের বেতন স্কেল সুযোগ সুবিধা সরকারের বিবেচনায় রয়েছে জানালেন মন্ত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ। নতুন করে ট্রাম্পের 15% শুল্ক আরোপে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। নির্বাচনের 3 দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি পর্যালোচনার পরামর্শ বিশ্লেষকদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ। শুভরাত্রি।